বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তিকৃত সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক যার যার বাসা বাড়িতে তোমরা অবস্থান করছো। ইতিপূর্বে তোমাদের সাথে আমি একটি ক্লাসে এসেছিলাম, সেটি ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আজকে তোমাদের সাথে এটি আমার দ্বিতীয় ক্লাস। আমি তোমাদেরকে আবারও সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। তোমরা সৌভাগ্যবান যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। একটি দিক দিয়ে তোমরা একটু ব্যতিক্রম ধর্মীয় অবস্থানে রয়েছো, যে তোমাদেরকে ফিজিক্যালি ক্লাসরুমে কোনো ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না সারা বিশ্ব জুড়ে চলমান কোভিড-19 নামক মহামারীর সংক্রমণের কারণে। এই অবস্থায় সরকারি নির্দেশনা মেনে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর আহমেদ স্যার এবং মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর সুদীপা দত্ত স্যারের নিপুণ নেতৃত্বে তোমাদের জন্য এই ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবস্থা করেছেন। এই জন্য আমি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবু তাহের স্যারকে, যিনি একটা তীক্ষ্ণ মনিটরিং এর মাধ্যমে এই সাবজেক্টের ক্লাসগুলোকে সঠিকভাবে তদারকি করে ক্লাসগুলো অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্লাসে। তো আজকে তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। তো আজকে আমরা ইসলামের ইতিহাসের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র যেটি তোমাদের আছে, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দাস বংশ এবং এই দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটু দিল্লি সালতানাত যুগ বলতে কি বোঝায় আমরা সেটা বলি, কারণ আমরা জানি যে তোমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের দুটো চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইয়ারের মিড টার্ম পরীক্ষার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে প্রাক সালতানাত যুগ আর একটি হচ্ছে সালতানাত যুগ। তো দ্বিতীয় অধ্যায়ে সালতানাত যুগ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, যেটি 1206 থেকে 1526 পর্যন্ত এটি। তো মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি 1192 সালে তরাইনে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পর তিনি ভারতবর্ষের শাসন ক্ষমতাটা তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের কাছে হস্তান্তর করে বা ন্যস্ত করে দিয়ে তিনি তার রাজ্যে ফিরে গিয়েছিলেন। তো মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবেক তার কৃতদাস ছিলেন প্রথম জীবনে, কিন্তু মোহাম্মদ ঘুরি আইবেককে দাসত্ব থেকে মুক্তি দিয়ে একটা ছাড়পত্র বা রাজকীয় গ্যাজেট ফরমান জারি করেছিলেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর 1206 সালে কুতুবউদ্দিন ভারতবর্ষে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন এবং তিনি 1526 সাল পর্যন্ত দিল্লির শাসকগণ সুলতান উপাধি নিয়ে ভারতবর্ষ শাসন করেছেন 1206 থেকে 1526 পর্যন্ত। ফলে এই যুগটাকে এই জন্য সালতানাত যুগ বা দিল্লির সালতানাত যুগ বলা হয়। এই সময়কালে অর্থাৎ 1206 থেকে 1526 পর্যন্ত এই সময়কালে প্রায় 5টি রাজবংশ দিল্লি শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল। এগুলো হচ্ছে যথাক্রমে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই দাস বংশ নিয়ে তোমাদের সাথে কথা বলি। দাস বংশ স্থায়িত্বকাল ছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত, প্রায় 84-85 বছর। তো এই 84 বছরে প্রায় 11 জন শাসক দিল্লি সালতানাতের বা দাস বংশের সুলতান হিসাবে
ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেছিলেন। এখন এটাকে যে দাস বংশ বলা হয়, এই নামকরণের যৌক্তিকতা কতটুকু, এটি নিয়ে তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে 2 নম্বরের, যে দাস বংশ নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। এখন দেখো, দাস বংশের যে 11 জন শাসকের কথা আমরা বলছি, যে 11 জন, সে 11 জন শাসকের মধ্যে উল্লেখযোগ্য শাসক ছিল মূলত 3 জন, কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন। এই 3 জন প্রত্যেকে প্রথম জীবনে কৃতদাস থাকলেও সিংহাসনে বসার আগেই তারা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, নিজের মনিবের কাছ থেকে সনদ লাভ করেছিলেন এবং মনিবের সাথে বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হয়েছিলেন। এটা ছাড়া, এই 3 জন ছাড়া বাকি 8 জন যে শাসক রয়েছে দাস বংশে, তারা জীবনের কোন স্তরেই কখনো দাস হিসাবে তাদের জীবনে তারা অতিবাহিত করেননি। ফলে প্রথম 3 জন শাসক দুর্ভাগ্যজনক ভাবে জন্মগতভাবে দাস না হয়েও প্রথম জীবনে দাস ছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার আগেই দাসত্ব থেকে মুক্তি পেয়েছেন। 1, মনিবের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। 2, 3 নম্বর হচ্ছে বাকি 8 জন শাসকের যারা ছিলেন দাস বংশের, তারা কেউ কখনো দাস ছিল না। সুতরাং এটাকে দাস বংশ বলা সমীচীন নয়। প্রকৃতপক্ষে তাদের শাসনকাল ছিল দিল্লি সালতানাতের প্রাথমিক যুগ। দিল্লি সালতানাত কোনটি, যেটি আমরা বলেছি 1206 সালে কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠা করেছেন, 1526 সালে গিয়ে যেটা শেষ হয়েছে, এই পুরো টাইম ফ্রেমটাকে আমরা বলছি দিল্লি সালতানাত। দাস বংশের সময়কাল যেটি ছিল 1206 থেকে 1290, এটি ছিল মূলত দিল্লি সালতানাতের যে প্রায় 350 বছরের যে ইতিহাস, সেটি তার প্রাথমিক যুগ ছিল এটি। তো তারা সবাই জাতিতে তুর্কি ছিলেন, দিল্লি সালতানাতের সুলতানগণ। তাই ঐতিহাসিকগণ তাদের শাসনামলকে প্রাথমিক যুগে দিল্লির তুর্কি সালতানাত বা দ্য আর্লি টার্কিশ স্টেট অফ দিল্লি বলে অভিহিত করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, কুতুবউদ্দিন আইবেক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, 1206 থেকে 1210 সাল পর্যন্ত তার শাসনকাল ছিল। আমরা তাকে নিয়ে একটু আলোচনা করি। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটি সেই কুতুবউদ্দিন আইবেকের ছবি, যিনি ভারতবর্ষে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মধ্য এশিয়ার তুর্কিস্তানের একটি তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আইবেক, তার নাম কুতুবউদ্দিন আইবেক। আইবেক তুর্কি শব্দের অর্থ চন্দ্র দেবতা। এখন আইবেক নামকরণ কোথেকে হয়েছিল, এটি নিয়ে তোমাদের 2 নম্বরের প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন। 1 নম্বরের নলেজের কোশ্চেন হয়, আইবেক শব্দের অর্থ কি বা কোথেকে এসেছিল এটি ব্যাখ্যা করা। 2 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন হয়। ধারণা করা হয়ে থাকে যে তিনি চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন বলে আইবেক নামে অভিহিত করা হয়। এটা ছাড়া আরো কিছু কারণ আছে, আমরা একটু পরে বলছি। শিশু বয়সে তিনি অপহরণের শিকার হন। তার ভাইরা তাকে ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছিল। নিশাপুরের কাজী আব্দুল আজিজ কুফি তাকে ক্রয় করেছিলেন। আব্দুল আজিজ কুফি তাকে নিজের আপন সন্তানের মতো লালন পালন করেছিলেন, শিক্ষা দীক্ষা দিয়েছিলেন, তৎকালীন সময়ে শ্রেষ্ঠ শিক্ষা দীক্ষা দীক্ষিত করেছিলেন। আজিজ কুফির মৃত্যুর পরে তার সন্তানরা আইবেককে পুনরায় বিক্রি করে দিলে তিনি কয়েকটি হাত ধরে আবার গজনী সুলতান মোহাম্মদ ঘুরির হাতে বলেছিলেন। ঐতিহাসিক ফিরিস্তা যিনি বলেছিলেন যে ওই সময় যখন মোহাম্মদ ঘুরি তাকে ক্রয় করেছিলেন, ওই সময় তার হাতের কনিষ্ঠ আঙ্গুল বা ছোট আঙ্গুলটা ভাঙা ছিল বলে সুলতান ঘুরি তাকে আইবেক নামে অভিহিত করেছিলেন। এটা একটা কারণ তার নাম আইবেক হওয়ার। একটা হচ্ছে চন্দ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন বলে চন্দ্র দেবতা ওই জন্য আইবেক বলা হয়। আবার বলছে কনিষ্ঠ আঙ্গুল ভাঙা ছিল যখন তিনি মোহাম্মদ ঘুরি তাকে ক্রয় করেছিলেন, এই জন্য। আরেকটি মত হচ্ছে যে বলখ এবং গোর, এই দুটির মধ্যবর্তী শহর একটি শহরের নাম ছিল আইবেক। সে আইবেক শহরে তার পূর্বপুরুষরা বসবাস করতেন বলে তিনি আইবেক উপাধি পেয়েছিলেন বলেও কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন। তো মোহাম্মদ ঘুরির নিকট কুতুবউদ্দিন আইবেক তার যে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠা ইত্যাদি কারণে তিনি ঘুরির সুনজরে পড়েছিলেন এবং অল্প বয়সেই তিনি আমিরি আখুর অর্থাৎ রাজকীয় আস্তাবল, যেখানে রাজকীয় বা সরকারি সেনাবাহিনীর ঘোড়া সমূহ যেখানে রাখা হয়, সেটা প্রধান নিযুক্ত হয়েছিলেন। মোহাম্মদ ঘুরির প্রধান সেনানায়ক পদে তিনি উন্নীত হয়েছিলেন এবং ভারতবর্ষ বিজয়ের পর মোহাম্মদ ঘুরি আইবেককে ভারতে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিলেন। দিল্লির শাসক হিসেবে আইবেক তিনি তার নিয়োগকর্তা অর্থাৎ মোহাম্মদ ঘুরির অনুগত এবং সুযোগ্য শাসক ছিলেন এবং এই হিসাবে তিনি 1192 সালে আজমির, হানসি, মিরাট, দোয়াব এর কোয়েল দুর্গ, দিল্লি, রণথম্বর প্রভৃতি অঞ্চল জয় করে দিল্লিতে তার শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। মোহাম্মদ ঘুরির সাথে যুগ্মভাবে অভিযান চালিয়ে 1194 সালে তিনি কনৌজ, বারাণসী, 1196 সালে গুজরাট দখল করেছিলেন। 1198 সালে তিনি বদাউন ও চাঁদোয়া
1202 সালে কালিঞ্জর ও 1203 সালে মাহোবা জয় করেছিলেন। 1206 সালের মধ্যে সমগ্র উত্তর ভারতে তিনি তুর্কি আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটা মানচিত্র বা ম্যাপ দেখতে পাচ্ছি। এটাকে ম্যাপ অফ স্ল্যাব ডাইনেস্টি বা দাস বংশের মানচিত্র বলা হয়ে থাকে। এই মানচিত্রে দেখো হালকা গোলাপি রঙের যে অংশটি দেখানো হয়েছে, এটি হচ্ছে মূলত দাস বংশের প্রায় 84 বা 85 বছরের রাজত্বকালের যে ভারতবর্ষের যে অংশগুলো তারা রাজ্যভুক্ত করেছিল, তাদের সেই অংশটা হচ্ছে এটা। এখানে দেখো লাহোর থেকে শুরু করে এদিকে বাংলাদেশ পর্যন্ত উজ্জয়িনী শুরু করে এই বিশাল একটা অংশ তারা কি করতে পেরেছিল, জয় করতে সক্ষম হয়েছিল, নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি যে তিনি কখন সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। আইবেক মোহাম্মদ গুরির মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ ঘুর রাজ্যের অধিপতি হয়ে আইবেককে সুলতান উপাধিতে ভূষিত করেন এবং খাতি আজাদি অর্থাৎ দাসত্ব মোচন লিপি, যেটা রাজকীয় ফরমান, এটি সহ রাষ্ট্রীয় চাদোয়া, যেটি একজন শাসককে স্বীকৃতি হিসেবে দেওয়া হয়, এটি এবং অপরাপর বিশেষ রাজকীয় চিহ্ন এবং সিলমোহর সমূহ প্রদান করেছিলেন। 1206 সালের 24 জুন আনুষ্ঠানিকভাবে কুতুবউদ্দিন আইবেকের রাজ্যাভিষেক হয়, অর্থাৎ তিনি স্বাধীন সুলতান হিসেবে ভারতবর্ষে তার অভিষেক হবে, তিনি স্বাধীন হিসেবে রাজ্য শাসন করতে থাকেন। কুতুবউদ্দিন আইবেক কি করেছিলেন, তিনি মোহাম্মদ গুরির অপর শক্তিশালী কৃতদাস তাজউদ্দিন ইয়ালদুজের কন্যাকে বিয়ে করেছিলেন। আরেকজন শক্তিশালী কৃতদাস ছিল নাসিরউদ্দিন কুবাচা, তার সাথে নিজের ভগ্নির বিয়ে দিয়েছিলেন এবং ইলতুৎমিশের সাথে নিজ কন্যার বিয়ে দিয়ে তিনি তার ক্ষমতাটাকে অত্যন্ত শক্তিশালী ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এই ধরনের আত্মীয়তার সম্পর্কগুলো তাকে দৃঢ়ভাবে ভারতবর্ষের রাজ্য শাসনের জন্য স্বীয় প্রাধান্য বিস্তার করতে সহায়তা করেছে। এখন এই সম্পর্ক হওয়ার পরেও কিন্তু এদের সাথে তার বিরোধ হয়েছিল। যেমন তাজউদ্দিন ইয়ালদুজের মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু তাজউদ্দিন ইয়ালদুজ মোহাম্মদ গুরির মৃত্যুর পর গুর রাজ্য যেটি দাবি করেছিলেন, কিন্তু খাওয়ারিজমের শাহের বিরুদ্ধে সুবিধা করতে না পারে তিনি ফিরে এসে পাঞ্জাব দখল করে নিয়েছেন। এখন তাজউদ্দিন ইয়ালদুজের পিছু ধাওয়া করে খাওয়ারিজমের শাহ পাঞ্জাবের দিকে অগ্রসর হচ্ছিলেন। এটা কুতুবউদ্দিন আইবেকের জন্য একটা সমূহ বিপদ ছিল, কারণ খাওয়ারিজমের শাহ যদি ভারতবর্ষে চলে আসেন তাকে ঠেকিয়ে দেওয়ার সামর্থ্য কিন্তু আইবেকের ছিল না। এই জন্য তিনি তড়িঘড়ি করে ইয়ালদুজকে পাঞ্জাব এবং গজনি থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, যাতে খাওয়ারিজমের শাহ এই সূত্র ধরে পাঞ্জাবে না আসতে পারেন। গজনির অধিবাসীরা তাকে আমন্ত্রণ জানিয়েছিল, ফলে তিনি পুনরায় গজনি দখল করেছিলেন, কিন্তু মাত্র 40 দিন স্থায়ী ছিল তার এই গজনি দখল। এরপর বাধ্য হয়ে তিনি দিল্লি ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এর ফলে আফগানিস্তানের সাথে ভারতবর্ষের যে একটা যোগসূত্র স্থাপনের যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এটি আপাতত বন্ধ হয়ে যায়। পরে অবশ্যই এটি এই ঐক্যটা স্থাপিত হয়েছিল, আমরা পরবর্তীতে দেখতে পাবো। শিক্ষার্থীরা, আমরা আইবেকের চরিত্র এবং কৃতিত্ব নিয়ে কথা বলি। কুতুবউদ্দিন আইবেক ছিলেন ভারতবর্ষে মুসলিম যে শাসন ছিল, অর্থাৎ মুসলিম শাসনের স্থপতি বলা হয় তাকে। তিনি এটা শাসক প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 4 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এই 4 বছরের মধ্যে তিনি একজন সুশাসক এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নিজ নামে খুতবা পাঠ এবং মুদ্রাঙ্কনের ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, তবে ধর্মান্ধ ছিলেন না। অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদয় ব্যবহার করতেন। তিনি বহু হিন্দুকে রাজস্ব বিভাগে এবং সেনাবাহিনীতে চাকরি দিয়েছিলেন। কুতুবউদ্দিনের শাসনামলে তার রাষ্ট্রে কোনো ধরনের চোরজবিক্রি বা চোর ডাকাত ছিল না। রাস্তাঘাট সম্পূর্ণভাবে দস্যুর কবল মুক্ত ছিল এবং এতটাই শান্তি শৃঙ্খলা সেখানে বজায় ছিল যে ওই সময়ে এটা একটা মধ্যযুগ বলা হয়, যে রাষ্ট্রীয় কোষাগার যেটি সেটি পাহারা দেওয়ার জন্য কোনো প্রহরীর প্রয়োজন ছিল না। তিনি একজন বিদ্যুৎসাহী এবং সাহিত্যানুরাগী সুলতান ছিলেন। জ্ঞানী গুণীদেরকে যথেষ্ট কদর করতেন। তার যুগের শ্রেষ্ঠ একজন ঐতিহাসিক যিনি ছিলেন হাসান নিজামী, ফখর-ই মুদাব্বির এবং অন্যান্য আলেম ওলামা যারা ছিলেন নেতৃস্থানীয়, শীর্ষস্থানীয়, প্রসিদ্ধ, তাদেরকে তিনি যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। হাসান নিজামী তার তাজুল মাসির নামক গ্রন্থটি সুলতানকে উৎসর্গ করেছিলেন। কুতুবউদ্দিন আইবেক অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ নির্মাণ করেছিলেন। স্থাপত্য শিল্পের উন্নতির জন্য বা অবদানের জন্য কুতুবউদ্দিন আইবেক ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
তিনি স্থাপত্য শিল্পের অনুরাগী ছিলেন। দিল্লি জয়লাভ করার পর সেখানে তিনি বিখ্যাত একটা মসজিদ নির্মাণ করেছেন, যেটাকে কুয়াত উল ইসলাম মসজিদ বলা হয়। এটি নিয়ে পরীক্ষায় তোমাদের প্রশ্ন হয়। আজমিরে আড়াই দিনকে ঝোপড়া নামে একটি সুন্দর মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখো তিনটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটি, যেটি এটা হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ, যেটি তিনি নির্মাণ করেছেন দিল্লিতে। এটির অনেকটা ভগ্নাবশেষ বা ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, অর্থাৎ মসজিদটা এখানে ছিল। দ্বিতীয় যে ছবিটা নিচে বাম কোণে আমরা দেখতে পাচ্ছি, এটা কুয়াতুল ইসলাম মসজিদের ভূমি নকশা ছিল, যে নকশা অনুযায়ী কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি হয়েছিল। এটি হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া যে মসজিদটা তিনি নির্মাণ করেছিলেন আজমিরে, সেটির নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কুতুব মিনারের জন্য কুতুবউদ্দিন আইবেক বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে যে ভারত মুসলিম শাসকদের তৈরি যে সমস্ত স্থাপনা, অরণ্য স্থাপনা হয়ে আছে, অর্থাৎ প্রথম যুগে সালতানাত যুগের, মুঘল যুগের নয়, সালতানাত যুগে, তার মধ্যে কুতুব মিনার একটি অন্যতম স্তম্ভ। এটি একটি স্মারক স্তম্ভ ছিল, বিজয় স্মারক স্তম্ভ। কুতুবউদ্দিন আইবেক তার ভারতবর্ষ বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয় গাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরার অভিপ্রায়ে প্রখ্যাত সুফি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহির নামানুসারে এটি নির্মাণ শুরু করেছিলেন। একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে এবং অধিকাংশ শিক্ষার্থী তোমরা ভুল করে থাকো যে কুতুব মিনার কার নামে নামকরণ করা হয়েছিল। যেহেতু কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেকের নামের সাথে মিল আছে, বেশি শিক্ষার্থী, অধিকাংশ শিক্ষার্থী এটিকে বলা হয় যে কুতুবউদ্দিন আইবেকের নামে কুতুব মিনার নামকরণ করা হয়েছে। আসলে সেটি নয়। এটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন প্রখ্যাত সুফি ছিলেন তখন দিল্লিতে। কুতুবউদ্দিন আইবেক এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বেশ ভক্ত ছিলেন। তিনি তার এই প্রখ্যাত সুফি বখতিয়ার কাকি, যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এটি নামকরণ করেছিলেন। এই মিনারের উচ্চতা ছিল 238 ফিট। এটি 4 তলা বিশিষ্ট একটি মিনার, 47 ফুট ব্যাসের উপরে বা বেজের উপরে এটি তৈরি করা হয়েছিল। এই মিনারের সিঁড়িগুলো পেঁচানো ছিল, মিনারগুলো সোজা। আমরা ছবি দেখাবো তোমাদেরকে পরের স্লাইডে। এই মিনারটা সোজা দণ্ড ছিল, এটার চারপাশে পেঁচানো সিঁড়ি ছিল। এই সিঁড়িগুলোতে কোরআন শরীফের আয়াত খোদাই করা রয়েছে। এখানে হিন্দু এবং মুসলিম উভয় স্থাপত্য রীতির একটা মিশ্রণ রয়েছে নির্মাণ শৈলীতে। পরবর্তীতে শামসুদ্দিন ইলতুৎমিশ এবং ফিরোজ শাহ তুগলক আফগানিস্তানের গজনি মিনারের অনুকরণে যে কুতুব মিনার তৈরি করা হয়েছিল, এটি নির্মাণ কাজ সমাপ্ত করেন। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক এই মিনারের নির্মাণ কাজ তিনি সমাপ্ত করে যেতে পারেননি। এটি হচ্ছে বিশ্বের ইট নির্মিত সর্বোচ্চ মিনার হিসেবে এটি বিবেচিত। অর্থাৎ ইট দ্বারা নির্মিত সবচেয়ে উঁচু মিনার হচ্ছে কুতুব মিনার পৃথিবীর ইতিহাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুতুব মিনারের একটা ছবি দেখাতে চাই তোমাদেরকে। দেখো, এটি হচ্ছে ভারতের বিখ্যাত কুতুব মিনার, দিল্লি গেটে অবস্থিত। এটির অস্তিত্ব এখনো ভারতবর্ষে রয়েছে। পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এটি। এটি হচ্ছে কুতুব মিনারের গায়ে যে পেঁচানো সিঁড়ির কথা আমরা বলেছিলাম, সেই যে কোরআন শরীফের নকশা আঁকানো রয়েছে, যেটা আমরা বলেছি খোদাই করা, সেটি। এবং এটার এই কুতুব মিনার স্তম্ভে যে অনিন্দ সুন্দর কারুকাজ সমূহ যেগুলো করা হয়েছিল, সেটির একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুতুবউদ্দিন আইবেক নিয়ে আলোচনা করছি এবং কুতুব মিনার নিয়ে তোমাদেরকে বললাম। কুতুব মিনার নিয়ে পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে তোমাদের। 2 নম্বরের প্রশ্ন যেটি এটি। তো মাত্র 4 বছর রাজত্ব করার পর কুতুবউদ্দিন আইবেক 1210 সালের নভেম্বর মাসে লাহোরে চৌগান বা হর্স পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হন এবং মৃত্যুবরণ করেন। লাহোরের আনারকলি বাজারে তাকে সমাধিস্থ করা হয়েছিল। এই হর্স পোলো বা চৌগান, এটি মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কুতুবউদ্দিন আইবেক কিভাবে মারা গিয়েছিলেন এটি নিয়ে প্রশ্ন হয়েছে। আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি নিচে বাম কোনায়, এই ছবিটা হচ্ছে কুতুবউদ্দিনের সমাধি কমপ্লেক্স, অর্থাৎ এটা যেখানে লাহোরের আনারকলি যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল সেই সমাধি কমপ্লেক্স। এবং দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কুতুবউদ্দিনের সমাধি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কুতুবউদ্দিন আইবেক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তিনি ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন, মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। ভারতবর্ষে বিজয়ী গজনির সুলতান মোহাম্মদ ঘুরির
প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে তিনি নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে তিনি এক স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে কুতুবউদ্দিন আইবেক এবং আরেকটি হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেককে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, চলো আমরা এবার শামসুদ্দিন ইলতুৎমিশকে নিয়ে কথা বলি এবং ওই আলোচনা শেষ হওয়ার পর আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে গিয়ে একটু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শামসুদ্দিন ইলতুৎমিশ তাকে ভারতবর্ষের দিল্লি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা, অর্থাৎ প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক আর প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তাকে বলা হয় শামসুদ্দিন ইলতুৎমিশ। তো কেন তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সেটি সহ আমরা চলো তার শাসনকাল নিয়ে একটু কথা বলি। শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর 1211 সালে দিল্লির মসনদে আরোহণ করেছিলেন। আমরা কুতুবউদ্দিন আইবেকের শাসনকাল আলোচনা করার সময় বলেছি যে আইবেক তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন ইলতুৎমিশের কাছে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক ছিলেন ইলতুৎমিশের শ্বশুর। শ্বশুর মারা যাওয়ার পর তার মেয়ে জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ ক্ষমতায় এসেছিলেন। তিনি শামসুদ্দিন ইলতুৎমিশ বা আতামিশ নামে তিনি পরিচিত। তিনি তুর্কিস্তানের ইলবারি গোত্রের জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল নিম খান, অর্থাৎ নিম খানের পুত্র তুর্কিস্তানের ইলবারি গোত্রের শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি দাস বংশের দ্বিতীয় সুলতান ছিলেন। তিনিও আইবেকের মতো ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রে কৃতদাস হিসেবে বিকৃত হয়েছিলেন। কুতুবউদ্দিন আইবেক এই কৃতদাস ইলতুৎমিশকে কি করেছিলেন, তার প্রতিভার পরিচয় পেয়ে তাকে উচ্চ রাজপদ দিয়েছিলেন এবং তার নিজের মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছিলেন। কুতুবউদ্দিন আইবেকের রাজত্বকালে ইলতুৎমিশ পর্যায়ক্রমে গোয়ালিয়র, বুলন্দ এবং বদায়ুনের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের ছবি, যিনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, কুতুবউদ্দিন আইবেকের মারা যাওয়ার পরে সরাসরি ইলতুৎমিশ ক্ষমতায় আসেননি। আইবেকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ দিল্লির সুলতান হয়েছিলেন, দাস বংশের সুলতান। কিন্তু তার অকর্মণ্যতা এবং আরাম প্রিয়তার কারণে দিল্লির আমির ওমরা যারা ছিলেন তারা ত্যক্ত বিরক্ত হয়ে সাম্রাজ্যের ভবিষ্যৎ চিন্তা করে কি করেছিলেন, ইলতুৎমিশকে অনুরোধ করেছিলেন। ফলে ইলতুৎমিশ তাদের অনুরোধে আরাম শাহকে পরাজিত করে দিল্লির ক্ষমতায় বসেছিলেন। ক্ষমতায় বসে তিনি বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, যেমন গজনির শাসক তাজউদ্দিন ইয়ালদুজ, সিন্ধুর অধিপতি নাসিরউদ্দিন কুবাচা, বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি। এই তিনজন শক্তিশালী শাসকের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়তে তিনি বাধ্য হয়েছিলেন। এর পাশাপাশি ভারতবর্ষের কতিপয় হিন্দু রাজা বিদ্রোহ করেছিলেন এবং দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খানের ভারত আক্রমণের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তো ইলতুৎমিশ ক্ষমতায় বসে দিল্লির সিংহাসনের এই যে কণ্টকাকীর্ণ অবস্থা, একেবারে মারাত্মক চ্যালেঞ্জ মুখী একটা অবস্থা ছিল, এটি তিনি ফেস করেছিলেন, এটির মুখোমুখি হয়েছিলেন। মুসলিম অধিকৃত ভারতবর্ষ তখন 4টা পৃথক অঞ্চলে ভাগ হয়েছিল। কয়টি? 4টি পৃথক অঞ্চলে ভাগ হয়েছিল। এক, নাসিরউদ্দিন কুবাচা সিন্ধুর অধীনে ছিলেন, খলজি মালিকদের অধীনে ছিল লখনাবতী, কুবাচা এবং ইয়ালদুজের অধীনে ছিল লাহোর, আর দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো ছিল ইলতুৎমিশের দখলে। অর্থাৎ নতুন প্রতিষ্ঠিত এই রাষ্ট্রটি 4জন শাসকের কাছে 4টি অংশে 4 ভাগে বিভক্ত ছিল। ইলতুৎমিশ দৃঢ়তার সাথে বাংলার আলীবর্দান এবং হিন্দু রাজন্যবর্গ সহ সকলের বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। তাজউদ্দিন ইয়ালদুজ শক্তিশালী শাসক ছিলেন, প্রধান প্রতিদ্বন্দ্বী বলা যায় ইলতুৎমিশের। যিনি শুধু ইলতুৎমিশ নন, তার পূর্ববর্তী তার পূর্বসূরি যিনি তার শ্বশুর কুতুবউদ্দিন আইবেকের সাথেও তার সংঘর্ষ হয়েছিল ইয়ালদুজের। 1214 সালে গজনি থেকে খাওয়ারিজমের শাহ কর্তৃক বিতাড়িত হয়ে ইয়ালদুজ লাহোরে এসেছিলেন এবং কুবাচাকে পরাজিত করে পাঞ্জাব দখল করেন। এখন কুবাচা পরাজিত হয়েছে, এই দিক দিয়ে একদিকে খুশি হয়েছেন ইলতুৎমিশ, কারণ কুবাচা তার শত্রু ছিলেন। কিন্তু তিনি শঙ্কিত আবার এ কারণে হয়েছিলেন যে ইয়ালদুজ যে লাহোরে চলে এসেন বা পাঞ্জাব দখল করেছিলেন, তার সূত্র ধরে খাওয়ারিজমের শাহ ও পাঞ্জাব চলে আসতে পারেন। ফলে তিনি বিচলিত হয়ে 1215 সালে তরাইনের নিকট ইয়ালদুজকে পরাজিত করেছিলেন, পরে বন্দী করেন এবং পরে হত্যা করেছিলেন। নাসিরউদ্দিন কুবাচার পতন। তাজউদ্দিনকে পরাজিত করে ইলতুৎমিশ 1217 সালে চেনার নদীর তীরে নাসিরউদ্দিন কুবাচাকে আক্রমণ করেছিলেন, করে তাকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। আলীবর্দান
ও গিয়াসউদ্দিন ইউয়াজ খলজি তারা নিজ নামে মুদ্রা ছাপিয়ে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছিল বাংলায়। অযোধ্যার শাসক নাসিরউদ্দিন মাহমুদ তিনি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অভিযান করেছিলেন ইলতুৎমিশের নির্দেশে এবং তাকে পরাজিত নিহত করেছিলেন। ফলে যে তিনজন প্রধান প্রতিদ্বন্দ্বী বা চ্যালেঞ্জ ছিল, একটি হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, আলী মর্দান, গিয়াসউদ্দিন ইউয়াজ খলজি, এরা প্রত্যেকেই পরাজিত এবং নিহত হওয়ার পরে অভ্যন্তরীণ হুমকি যেগুলি ইলতুৎমিশের প্রতি ছিল সেগুলো সবগুলো থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ এগুলোকে সমূলে উৎপাদিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। কিন্তু মূল সমস্যা ছিল চেঙ্গিস খানের ভারত আক্রমণ। দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান চীন দখল করে পশ্চিমাঞ্চলের মুসলিম রাজ্য সমূহ আক্রমণ করলে খাওয়ারিজমের যে সর্বশেষ সুলতান, তার নাম ছিল জালালউদ্দিন, তিনি বাধ্য হয়ে মঙ্গল আক্রমণের বিভীষিকা থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতবর্ষে আশ্রয় নেন। এখন চেঙ্গিস খানের যেহেতু জালালউদ্দিন খাওয়ারিজমের সুলতান ভারতবর্ষে আশ্রয় যদি নিয়ে থাকেন, তাহলে তাকে পিছু দেওয়া করে মঙ্গলরা ভারতবর্ষে চলে আসবে। এই জন্য ভারতবর্ষ মঙ্গলদের বিভীষিকা থেকে রক্ষা পাবো না, এই আশঙ্কায় ইলতুৎমিশ কি করলেন, জালালউদ্দিনকে, যিনি খাওয়ারিজমের সর্বশেষ সুলতান, তাকে বললেন যে ভারতবর্ষের এই উষ্ণ এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া আপনার সহ্য হবে না, আপনি অন্যত্র অন্য কোথাও ভালো আবহাওয়ার কোনো জায়গায় নিজের আশ্রয় যদি খুঁজে নেন আপনার জন্য ভালো হবে। অর্থাৎ ভদ্রভাবে তাকে না করে দেওয়া হলে যে আপনি ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করবেন না। তো এই আশঙ্কায় তিনি কি করলেন, খাওয়ারিজমের শাহ জালালউদ্দিন তিনি ভারতবর্ষে আশ্রয় গ্রহণের যে আবেদন করেছিলেন সেটাকে তিনি নাকচ করে দিয়েছিলেন। তো খাওয়ারিজমের শাহ সুলতান জালালউদ্দিন অন্য জায়গায় চলে গিয়েছিলেন, তারপর চেঙ্গিস খান তার ধাওয়া করে কিন্তু চলে এসেছিলেন 1221 সালে তিনি সিন্ধু অভিযান করেছিলেন। কিন্তু ওই যে ভারতের প্রবল উত্তাপ, আর্দ্র আবহাওয়া, অসহ্য গরম, এগুলো তারা সহ্য করতে না পারে পাঞ্জাবে মোটামুটি লুটপাট করে হত্যাযজ্ঞ যা তাদের চালানোর প্রথাসিদ্ধ ভাবে তারা যেটা করে থাকে মঙ্গলরা, নির্মম বিভীষিকাময় যে পরিস্থিতি তারা সৃষ্টি করে সেটি তারা পাঞ্জাবে করে অবশেষে তারা পাঞ্জাব থেকে চলে গিয়েছিল। ফলে সৌভাগ্যবশত ভারতবর্ষ এবং সুলতান ইলতুৎমিশ মঙ্গল আক্রমণের বিভীষিকা থেকে রক্ষা পেয়েছে। অভ্যন্তরীণ সংকট এবং বৈদেশিক আক্রমণের আশঙ্কা থেকে মুক্ত হয়ে ইলতুৎমিশ 1226 সালে রণথম্বুর, 27 সালে মান্দাওয়ার অধিকার করেছিলেন, 3031 সালে লখনৌতির বিদ্রোহীদের তিনি পরাজিত করেছিলেন, 1234 সালে রাজা মঙ্গল দেবের অধীনে থাকা যে ভিলসা দুর্গ এটি তিনি দখল করেছিলেন। ইলতুৎমিশের রাজত্বকালের একটা বড় বৈশিষ্ট্য বা প্রাপ্তি ছিল যে তিনি বাগদাদের আব্বাসীয় খলিফার অনুমোদন লাভ করেছিলেন। 1229 সালে ইলতুৎমিশ বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুস্তানসিরের নিকট থেকে সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন। এই জন্য অবশ্য তিনি প্রচুর উপঢৌকন পাঠিয়ে আব্বাসীয় খলিফা যিনি ছিলেন বাগদাদে তাকে সন্তুষ্ট করেছিলেন। সন্তুষ্ট হয়ে তিনি কি করেছেন, ইলতুৎমিশকে ভারতবর্ষে খলিফার নিযুক্ত বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিয়ে সুলতানি আজম উপাধি দিয়েছিলেন। এই স্বীকৃতি প্রাপ্তিটা তাকে সরাসরি কোনো সুবিধা না দিলেও, ইলতুৎমিশকে সরাসরি কোনো সুবিধা না দিলেও একটি মুসলিম রাষ্ট্রের একটা আইনানুগ শাসক হিসেবে তার ক্ষমতা এবং মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, যে মানচিত্রের সাদার মাঝে হালকা রঙিন যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই রঙিন অংশটা এটি হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকাল, অর্থাৎ ভারতবর্ষের যে অঞ্চলগুলো তিনি তার সাম্রাজ্যভুক্ত করেছেন, সিন, পেশোয়ার, লাহোর থেকে শুরু করে বাংলা পর্যন্ত এই বিশাল অঞ্চল তিনি তার সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ এটি হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে তার অধিকৃত ভারতবর্ষের অঞ্চলের মানচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, ইলতুৎমিশের চরিত্র নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি ভারতবর্ষে মুসলিম সার্বভৌমত্ব যেটি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, সেটিকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে শান্তি শৃঙ্খলা বিধানের মাধ্যমে একজন দক্ষ সংগঠকের পরিচয় লাভ করেছে। এই জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয়ে থাকে। ন্যায় বিচারক হিসাবে তিনি তার রাজত্বে জনসাধারণের সুখ স্বাচ্ছন্দ্যে ব্যবস্থা করেছিলেন। তার প্রাসাদের সাথে একটি শিকল বাঁধা ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল, যে ঘন্টাতে কি করা হতো, যে ঘন্টাটি বাজিয়ে শিকল নাড়িয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করতে পারত সাধারণ প্রজারা, যাতে সরাসরি সুলতানের কাছে তারা বিচার প্রাপ্তির জন্য অভিযোগ করতে পারত।
ভারতীয় উপমহাদেশের মুসলিম সুলতানদের মধ্যে ইলতুৎমিশি সর্বপ্রথম রুপাইয়া নামে একটি খাঁটি আরবি রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন। একটি রুপাইয়ার ওজন ছিল প্রায় 175 গ্রাম। নিজ নামের সাথে তিনি বাগদাদের আব্বাসীয় খলিফার নামও মুদ্রায় অঙ্কন করা হতো। তো আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে যে রুপাইয়ার কথা আমরা বলেছি, ইলতুৎমিশের প্রবর্তিত মুদ্রা, সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি শিল্প সাহিত্যের বেশ ভালো পৃষ্ঠপোষক ছিলেন। কুতুব মিনার, যেটি কুতুবউদ্দিন আইবেক নির্মাণ কাজ শুরু করেছিলেন, কুতুব মিনার, কুয়াতুল ইসলাম মসজিদ, আজমিরের আলাদিন কাজপনা মসজিদ, এগুলো অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করেছিলেন। তিনি বদাউনে একটি বড় ঈদগাহ নির্মাণ করেছিলেন। দিল্লিতে নাসিরিয়া মাদ্রাসা ছাড়াও অনেক রাস্তাঘাট এবং সরাইখানা নির্মাণ করেছিলেন। তার দরবার কবি, সাহিত্যিক এবং জ্ঞান সাধকদের মিলন মেলায় পরিণত হয়েছিল। বিখ্যাত আউলিয়া শেখ বাহাউদ্দিন জাকারিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শেখ জালালউদ্দিন তাবরিজি তার রাজত্বকালে পৃষ্ঠপোষকতা লাভ করেছে। ইলতুৎমিশের মৃত্যু প্রায় 26 বছর গৌরবের সাথে রাজত্ব করার পর ইলতুৎমিশ 1236 সালে মৃত্যুবরণ করেছিলেন। দিল্লির মেহরাউলির কুতুব কমপ্লেক্স, যেটি কুতুবউদ্দিন আইবেক কমপ্লেক্স, কুতুব মিনারের সংলগ্ন, সেই কমপ্লেক্সে তাকে সমাহিত করা হয়েছিল। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কুতুব কমপ্লেক্সে অবস্থিত ইলতুৎমিশের সমাধি সৌধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করার কথা বলেছিলাম ক্লাসের শুরুতে, কুতুবউদ্দিন আইবেক এবং শামসুদ্দিন ইলতুৎমিশ, দুটো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের এই দুটো টপিকের উপর সব শাখাতেই কিন্তু প্রশ্ন হয়, অর্থাৎ এমসিকিউ যেগুলো হয় সেখানে প্রশ্ন হয়, সিকিউতে নলেজের কোশ্চেন, যেটি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হয়। পাশাপাশি দুজন শাসককে নিয়ে আলোচনা করলাম, দুটি নিয়েই তোমাদের কিন্তু উদ্দীপক হয়ে থাকে। এখন একজন হচ্ছে ভারতবর্ষের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, আর একজন প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এখন তোমাদেরকে যদি পরীক্ষায় একটা রূপক কোনো উদ্দীপক দেয়া হয়, যেখানে বলা হয়ে থাকে কোনো একটা রাজবংশ, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা পারিবারিক বংশ, ব্যবসার প্রতিষ্ঠান, কোন একটা কোম্পানি যদি প্রতিষ্ঠাতা বলা হয় সেটা হবে কুতুবউদ্দিন আইবেক, আর যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সেটি হবে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেক তিনি স্থাপত্য ক্ষেত্রে যে অবদানগুলো রেখেছিলেন, অর্থাৎ কুতুব মিনার নির্মাণ করেছিলেন, তারপরে নির্মাণ শুরু করেছিলেন আলাদিন কাজপনা মসজিদ, তারপরে হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন, আর ইলতুৎমিশ এগুলো সমাপ্ত করেছিলেন। আইবেক যেটা করেছেন সেটা হচ্ছে তিনি রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার পরে রাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বী যারা ছিল, তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, আলী মর্দান, গিয়াসউদ্দিন ওয়াজখলজি, এদেরকে তিনি নিপাত করতে পারেননি, দমন করতে পারেননি। অর্থাৎ তার রাষ্ট্রটা, প্রতিষ্ঠিত রাষ্ট্রটা কিন্তু যে কোনো সময় নড়বড় হয়ে অন্যের দখলে চলে যাওয়ার একটা আশঙ্কা ছিল। এগুলো থেকে তিনি রাষ্ট্রকে মুক্ত করে যেতে পারেননি। কিন্তু ইলতুৎমিশ কি করেছেন, ক্ষমতায় এসে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে সবগুলোকে, সবাইকে পরাজিত করে রাষ্ট্রটাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিলেন যেখানে কেউ এসে চ্যালেঞ্জ করে, শক্তি প্রয়োগ করে তার রাষ্ট্রটা তার থেকে দখল করে নিতে পারে নাই। এই জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তাহলে কুতুবউদ্দিন আইবেক এবং ইলতুৎমিশের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু মাথায় রাখি, মনে রাখি, তাহলে পরীক্ষায় উদ্দীপক আসলে আমরা সহজেই পার্থক্য করতে পারবো যে এটাকে আইবেককে বোঝানো হয়েছে না ইলতুৎমিশকে বোঝানো হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, তোমাদের পূর্বসূরি যারা ছিল, তারা সবসময় এই ভুলটা করতো, উদ্দীপক আসলে ভালো করে না পড়ে, না বুঝেই কিন্তু আইবেকের জায়গায় ইলতুৎমিশ, ইলতুৎমিশের জায়গায় আইবেক লিখে ফেলতো। ফলে জানা থাকা সত্ত্বেও তাদের পক্ষে এটা সম্ভব, উত্তর দেওয়া সম্ভব হতো না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ একটি ক্লাস করলাম, তোমরা এই ক্লাসটি আমাদের সাথে ছিলে এতক্ষণ ধরে, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসও তোমরা আমাদের সাথে থাকবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবে এবং এই ক্লাসগুলো আমাদের গ্রুপে দেয়া থাকে, প্রয়োজন অনুযায়ী সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।